স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদের আজকে আমার সাথে প্রথম ক্লাস। আমি আবারও তোমাদেরকে এই PH 1205 ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এইখানে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে। আমার রুম নম্বর সায়েন্স বিল্ডিং 310। যদি কেউ ফিজিক্যালি মিট করতে চাও তাহলে ইউ ক্যান গো দেয়ার। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এখানে অ্যাড্রেস দেয়া আছে। আমরা সাধারণত ক্লাসগুলো রেকর্ড করি এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়ে থাকে। যারা কোনো কারণে ক্লাসটা মিস করছো অথবা ডিউরিং দি ক্লাস কোনো অংশ মিস করবা, তারা ওইখান থেকে দেখে নিতে পারবা। কারো যদি কোনো কোয়েরি থাকে তাহলে ইন ক্লাস তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। আর আউট অফ দি ক্লাস যদি কোশ্চেন থাকে তাহলে এইখানে আমার অফিস এবং হোম ফোন দেয়া আছে। আমার ইমেল অ্যাড্রেস এখানে দেয়া আছে। তোমরা যে কোনোটা অ্যাভেল করতে পারো। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো সে কারণে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। আমি সেজন্য এই পেজটা রেখেছি। তো আমি এইখানে তোমাদেরকে বলেছি যে কোনো পরিস্থিতিতে তোমরা এই ভীত সন্ত্রস্ত হবে না। আর এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে সে ব্যাপারে তোমরা সচেতন থাকবা। যদি তোমাদেরকে বাইরে যেতে হয় তাহলে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবা। যেখানে যে অবস্থায় থাকো না কেন সবসময় প্রপার ডায়েট মেনটেন করার চেষ্টা করবা। আর তোমরা যেহেতু ইয়ং, আমি এক্সপেক্ট করি যে তোমরা অ্যাটলিস্ট 1 ঘন্টা করে এক্সারসাইজ করবা। আর এই বাংলাদেশ গভর্নমেন্ট এবং WHO এর যেসব গাইডলাইন আছে তোমরা চেষ্টা করবা সেগুলো ফলো করার। আর যতটা সম্ভব ট্রাই টু স্টে অ্যাট হোম। তো তোমরা জানো যে আমাদের এই পার্টটা কম্প্রাইজ করে মডার্ন ফিজিক্স আর নিউক্লিয়ার ফিজিক্স। আমি সেই অংশটা তোমাদেরকে পড়াবো। তা আমরা মোটামুটি প্ল্যান করেছি যে এটা 26 ক্লাস থাকবে, যার মধ্যে 24টা লেকচার থাকবে আর 2টো ক্লাস টেস্ট অন্তর্ভুক্ত থাকবে। এটা আসলে প্ল্যান করা আমাদেরকে রেগুলার ক্লাসের জন্য। তো তোমরা যেহেতু জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেজন্য আমরা অনলাইনে ক্লাস কন্ডাক্ট করছি। আমরা যেহেতু জানি না ঠিক কতদিন আমাদের এই সিচুয়েশন থাকবে, সেজন্য আমাদের এই রেগুলার প্রসেসটাই আমরা মেনটেন করছি। হাউএভার এই আমাদের যে প্ল্যান, এই প্ল্যান এটার সাথে অ্যাডজাস্টেবল হবে। তো আমাদের এইখানকার প্ল্যান অনুসারে আমরা মোটামুটি ঠিক করে রেখেছি যে 6টা লেকচারের পরে আমাদের একটা ক্লাস টেস্ট হবে এবং 13 লেকচারের পরে আমাদের দ্বিতীয় ক্লাস টেস্টটা হবে। আর প্রত্যেকটা ক্লাস টেস্টেই আমরা চেষ্টা করব যে আগের 4টা লেকচারের উপরে ক্লাস টেস্টটা নিতে এবং প্রত্যেক ক্লাস টেস্টের আগে তোমরা অন্তত 1 সপ্তাহ করে সময় পাবা প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদের এই কোর্সের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা আমরা ডিউরিং দি লেসন হয়তো তোমাদেরকে দেব অথবা আলাদা করে অ্যানাউন্স করা থাকবে এবং তোমাদের জন্য যেই সময় নির্ধারণ করা হবে তার মধ্যে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্ট গুলো বা হোমওয়ার্ক গুলো তোমাদেরকে সাবমিট করতে হবে। আমি তোমাদেরকে এইখানে দেখতে পাচ্ছ কিনা, এই শীটটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তো এইখানে আমরা এই লেসন প্ল্যানটা দিয়েছি। এইখানে দেখো এই 1-2 করে আমাদের 24টা লেকচারের প্ল্যান দেয়া আছে এবং নিচে কতগুলো রেফারেন্স বই দেয়া আছে। তো যেহেতু আমরা এই অনলাইনে এখন ক্লাস কন্ডাক্ট করছি, তো এই বইগুলোর বাইরেও হয়তো কিছু কিছু ম্যাটেরিয়াল আমাদের থাকবে যেগুলো হয়তো অনলাইন থেকে নেয়া। এখানে বলে রাখা ভালো যে আমি যেসব কথা বলছি এর মধ্যে হয়তো নানান রেফারেন্স বা অনলাইন থেকে নেয়া কিছু কন্টেন্ট থাকবে যেগুলো আসলে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত না এবং এখানে এই কপিরাইট প্রযোজ্য নয়।
তো তোমরা এই যে লেসন প্ল্যান আমি এখানে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এইটা অলরেডি আমি আমার ওয়েব পেজে পোস্ট করেছি, তোমরা ওইখান থেকে দেখে নিও, বা কেউ চাইলে এখান থেকে ডাউনলোড করে তুমি তোমার মতো করে প্রিন্ট করে রাখতে পারো অথবা সেভ করতে পারো। তোমাদের এই রিগার্ডিং লেসন প্ল্যান এবং এই পর্যন্ত যা বলেছি সে সম্পর্কে কোনো কোয়েরি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আমরা এখন আমাদের লেসনে যাই। আজকে আমরা শুরু করব মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট দিয়ে। তো তোমরা জানো যে এই ওয়েভ থিওরি যেটা নাকি লাইটের জন্য প্রযোজ্য, সেইটা এই দীর্ঘদিন ধরে এটার ব্যবহার এবং এইটার ভেরিফিকেশন এমন ভাবে করা হয়েছে যে এটা মনে হয়েছে যে হ্যাঁ, দিস ইজ এ পারফেক্ট থিওরি। যদিও পরবর্তীতে তোমরা জানো যে এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা ম্যাক্সওয়েল দিয়েছেন এবং তারপরে হার্টস এটা 1887 সালে উনি এক্সপেরিমেন্টালি দেখিয়েছেন যে ম্যাক্সওয়েল যে 1864 সালে যে থিওরি দিয়েছেন সেক্ষেত্রেও আমাদের এই যে ওয়েভ থিওরির জন্য বিশেষত ওইখানে যেই হাইপোথিসিসটা ছিল যে ইথার নামক একটা বস্তু অল পারভেডিং থ্রু আউট দি স্পেস, যেটা নাকি একটা ইলাস্টিক প্রপার্টি আছে। তো যেহেতু বলছি যে আমাদের এই যে ওয়েভ থিওরি এইটা ডিভাইসড হওয়ার পরে এবং এটা মনে হয়েছিল দ্যাট ইজ এ পারফেক্ট থিওরি, তারপরে যখন নাকি এই 1864 সালে ম্যাক্সওয়েল তার ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিলেন, তখন দেখা গেল যে ইথার কনসেপ্টের আসলে প্রয়োজন পড়ে না, তাছাড়াই লাইটের সবগুলো যেই অবজারভেশন সেগুলো মিট করা যায়। তারপরে হার্স যখন 1887 সালে এক্সপেরিমেন্ট করলেন তখনও আসলে দরকার পড়েনি এই ইথার কনসেপ্ট। যদিও এসব ঘটনা ঘটেছে তারপরেও সায়েন্টিস্টদের মনে হয়নি যে এই ইথার কনসেপ্টটা বাদ দেয়া দরকার, কারণ এইটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস হয়ে এসেছিল এবং এটা মনে হচ্ছিল যে এইটা একটা নেসেসিটি, যে এটা থাকা দরকার। যদিও একটা পর্যায়ে এসে মনে হচ্ছে যে না, এইটার দরকার নাই, কিন্তু তারপরেও এইটা কেউই বাদ দিতে ইচ্ছুক ছিল না। তখন মাইকেলসন এবং মর্লি একটা এক্সপেরিমেন্ট করেন এই উদ্দেশ্যে যে তাদের মনে হলো যে তাদের এই ইথার যে আছে এইটা প্রমাণ করা দরকার। তো এই প্রমাণের উদ্দেশ্যে তারা এই এক্সপেরিমেন্টটা ডিভাইস করেন। তো আমরা মূল এক্সপেরিমেন্টে যাওয়ার আগে একটা অ্যানালোগাস এক্সপেরিমেন্টের কথা বলি তোমাদেরকে, যেখানে আমরা কনসিডার করছি যে আমাদের একটা স্ট্রিম আছে বা একটা নদী আছে, উই হ্যাভ এ রিভার, যেখানে আমাদের কারেন্ট আছে। তো ধরে নিচ্ছি যে এই রিভারে আমাদের ভি ভ্যালোসিটিতে এর স্রোত বিদ্যমান। তো আমরা এটা কনসিডার করছি যে আমাদের দুটো আইডেন্টিক্যাল বোট আছে, একটাকে আমরা এ বলছি আর একটাকে আমরা বি বলছি। তো আমরা যেটা করব সেটা হলো যে এই ধরো যে এ বোটটা সে চায় যে এই রিভার ব্যাংকের এই পাশ থেকে ওই পাশে সোজাসুজি ক্রস করে আবার আগের জায়গায় ফিরে আসতে, আর বি বোটটা চায় এই একই কাজটা করতে ডাউন স্ট্রিমে গিয়ে আবার আপ স্ট্রিমে ফিরে আসতে একই ডিস্টেন্স। তো আমরা এখানে কনসিডার করছি যে আমাদের এই যে নদী আমরা কনসিডার করছি, এই নদীর উইডথ হলো আমাদের ক্যাপিটাল ডি। আর অলরেডি আমরা বলেছি যে আমাদের এই স্ট্রিমের ভ্যালোসিটি হলো কত, স্মল ভি। তো এখন কথা হলো যে তোমরা জানো যে আমরা যদি সোজাসুজি নদী ক্রস করতে চাই, যেখানে আমাদের বোটের ভ্যালোসিটি ভি আর নদীর স্রোতের ভ্যালোসিটি হলো স্মল ভি, তাহলে কি হবে? এই যে স্ট্রিমের যে ভ্যালোসিটি বা নদীর যে স্রোতের যে ভ্যালোসিটি ভি, ইট উইল টেক দি বোট ডাউন স্ট্রিম।
তার মানে হলো যে আমরা যখন সোজাসুজি ক্রস করতে চাইবো তখন এটি কি হবে, লব্ধি তখন বরাবর এটা যাবে। বেশ খানিকটা ডাউন স্ট্রিমে চলে যাবে। তার মানে আমরা সোজাসুজি ক্রস করতে পারবো না। তো আমরা যদি এটা ভেক্টোরিয়ালি এখানে দেখায় যে আমাদের এই যে বোটের যে ভ্যালোসিটি তার সাথে আমাদের এই যে স্ট্রিমের ভ্যালোসিটির আমাদের ভেক্টোরিয়াল যে ফর্ম, এই ভেক্টর ফর্মে আমাদের যে ক্রসিং স্পিড সেটা যদি ভি প্রাইম হয় তাহলে আমরা এটা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি প্রাইম স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখন কথা হলো যে আমাদেরকে যদি এই নদীটা সোজাসুজি ক্রস করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে এই যে নৌকাটা, এই নৌকাটার মাথাটা একটু আপ স্ট্রিমে ঘুরিয়ে দিতে হবে। কিভাবে, এমন ভাবে এই মাথাটা ঘোরাতে হবে যাতে নাকি এটার যে আপওয়ার্ড কম্পোনেন্ট হবে সেটা এক্স্যাক্টলি এই রিভার কারেন্টের সমান হয়। তাহলে কি হবে, রিভার কারেন্টটা এক্স্যাক্টলি ক্যান্সেল করবে। তাহলে আমাদের এই যে আমাদের এই যে স্ট্রিমের যে কারেন্ট তার পারপেন্ডিকুলার ডিরেকশনে আমাদের কম্পোনেন্টটা থাকবে ভি প্রাইম। তাহলে এই ভি প্রাইম দিয়ে আমরা নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত পৌঁছাতে সমর্থ হব। তো অলরেডি তোমাদেরকে এইখানে ইকুয়েশনটা আমরা বলেছি। তাহলে আমাদের এখন এই যে ক্রসিং স্পিড যেটা বা ভ্যালোসিটি যেটা সেটাকে যদি আমরা ভি প্রাইম বলি তাহলে সেই ভি প্রাইম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি তাহলে কি ভি প্রাইম ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, যেখানে ক্যাপিটাল ভি কি, ক্যাপিটাল ভি হলো আমাদের এই বোটের স্পিড বা ভ্যালোসিটি যাই বলো না কেন, এখন যেহেতু উই আর টকিং অ্যাবাউট দি ভ্যালু, আমরা মান নিয়ে কথা বলছি, কাজে আপাতত আমাদের ডিরেকশনের আর প্রয়োজন নাই কারণ ডিরেকশন আমরা ঠিক করে নিয়েছি। আর নদীর স্পিড কত, নদীর স্রোতের স্পিড হলো স্মল ভি। তো এইখান থেকে যদি আমরা ক্যাপিটাল ভি কে বাইরে নিই তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে লিখতে পারি স্কোয়ার রুট অফ 1 মাইনাস স্মল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার। এখন কথা হলো যেহেতু আমরা এই বোটটাকে এ দিয়ে ডিজাইন করেছি তাহলে এই বোটের এই যে পার হয়ে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে যদি নাকি আমাদের সময় লাগে টি, আমরা যেখানে সাবস্ক্রিপ্ট এ দিচ্ছি ফর বোট এ, তাহলে আমরা কি পাবো, টি এ ইকুয়াল টু পাবো, আমাদেরকে কি করতে হবে, আমাদের টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই দি বোট কত, যেহেতু নদীর চওড়া উইডথ হলো ডি, তাহলে সেই ডি এর ডাবল কত হবে, টুয়াইস ডি। তাকে আমরা কি করব, তাকে আমরা এই যে অ্যাকচুয়াল স্পিড অফ ক্রসিং সেটা হলো ভি প্রাইম, তাহলে সেই ভি প্রাইম দিয়ে আমরা ভাগ করব। তাহলে এই টুয়াইস ডি কে যদি আমরা ভি প্রাইম দিয়ে ভাগ করি তাহলে কি হবে, টুয়াইস ডি বাই ভি স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার। তো যেহেতু আমাদের সুবিধার জন্য আমরা এই নিচের ক্যাপিটাল ভিটাকে আমরা উপরে উঠিয়ে টুয়াইস ডি বাই ভি এভাবে আমরা লিখলাম। পরবর্তীতে তোমরা দেখবা যে কেন আমরা এটা লিখলাম, এটা দ্যাট ইজ ফর কনভেনিয়েন্ট। এখন কথা হলো যে যদি আমরা ইফ উই কনসিডার দি সেকেন্ড বোট বি, যেখানে আমরা কি করতে চাই, আমরা চাই এই বোটটা স্ট্রিমের কারেন্ট বরাবর, স্রোত বরাবর এটা ডাউন স্ট্রিমে ডি ডিস্টেন্স যাবে, তারপরে আবার সে আপ স্ট্রিমে ডি পর্যন্ত কি করবে, ফিরে আসবে। তো তাহলে এখন দেখো আমি এখানে এটা ফিগারটা ইনভার্স করিনি, এনিওয়ে যে আমরা যদি নাকি সে ধরো এইখানে আমরা দেখছি যে এই যে বি বোর্ড যদি আমাদের ডাউন স্ট্রিমে যায় তাহলে কি হবে, বি এর ভ্যালোসিটি কত হবে, তার নিজের ভ্যালোসিটি হলো ক্যাপিটাল ভি আর স্রোতের ভ্যালোসিটি হলো ভি। তাহলে যখন সে ডাউন স্ট্রিমে যাবে তখন কত ভ্যালোসিটিতে সে যাবে, সে যাবে ভি প্লাস ভি, হ্যাঁ ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি। আর যখন সে ফিরে আসবে তখন তার ভ্যালোসিটি কত হবে, বিগ ভি মাইনাস স্মল হ্যাঁ ভি। বিগ ভি মাইনাস স্মল ভি।
তো তাহলে আমরা সেই কাজটা এইখানে করেছি। যখন সে ডাউন স্ট্রিমে যাবে তখন তার সময় কত লাগবে? এই ক্যাপিটাল ভি বাই ভি প্লাস ভি। আর যখন সে ফিরে আসবে তখন কি তার সময়টা খানিকটা বেশি লাগবে। কি জন্য? কারণ হলো তার অ্যাকচুয়াল স্পিডটা কমে যাচ্ছে বিকজ অফ দি রিভার কারেন্ট। কারণ হলো ভি থেকে এই রিভার কারেন্টটা বাদ যাচ্ছে। তাহলে আমাদের এই যে ক্রসিং টাইমটা, আই এম সরি, তখন রিটার্নিং টাইমটা কত হবে? তখন এই যে ডি বাই ভি মাইনাস ভি হবে আমার এই রিটার্নের টাইম। তাহলে টোটাল টাইম কত হবে? আমাদেরকে এই দুটো সময় যোগ করতে হবে। তো আমরা যদি যোগ করি তাহলে টোটাল টাইমকে যদি আমরা টিবি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে দ্যাট ইজ গোয়িং টু গিভ ইউ ক্যাপিটাল ডি বাই ভি প্লাস ভি প্লাস ক্যাপিটাল ডি বাই ভি মাইনাস ভি। তো তোমরা এইগুলো সাম করতে জানো। আমরা এইখানে এইটা যোগ করেছি এবং যোগ করে আমরা দেখছি কি এই প্লাস মাইনাস এই অংশটুকু বাদ চলে যাচ্ছে, আমাদের থাকছে টুয়াইস ক্যাপিটাল ডি ভি বাই ক্যাপিটাল ভি স্কয়ার মাইনাস স্মল ভি স্কয়ার। তাহলে এখন দেখো আমরা যদি এইখান থেকে যদি আমরা ভি স্কয়ার কে কমন নিই তাহলে এইটাতে আমাদের কি থাকে? আমাদের 1 মাইনাস ভি স্কয়ার বাই ভি স্কয়ার, এবং এই ভি স্কয়ার কে যদি আমরা উপরে উঠিয়ে নিই তাহলে কি হবে? উপরে একটা ভি ছিল, তাহলে একটা বাদ গিয়ে টুয়াইস ডি বাই ভি। তাহলে আমাদের এক্সপ্রেশন এখন কি দাঁড়ালো? তাহলে টিবি ইকুয়াল টু আমরা পাচ্ছি টুয়াইস ক্যাপিটাল ডি বাই ভি বাই 1 মাইনাস স্মল ভি স্কয়ার বাই ক্যাপিটাল ভি স্কয়ার। এখন একটু আমাকে বলো তো, এই যে এক্সপ্রেশন 2 দেখছো, ইকুয়েশন 2 দেখছো, এবং এই যে এখানে আমরা কত এই যে ইকুয়েশন 1 আমরা দেখলাম, এই দুটোর মধ্যে তাহলে কোনটার সময় বেশি বা কম বা সমান কিনা সেটা একটু আমাকে বলতে পারো? ইকুয়েশন 1 এ স্যার টাইম বেশি লাগবে স্যার। মানে হচ্ছে প্রথম বোর্ডটা যেটা স্যার হচ্ছে হরাইজন্টালি স্যার এ পাস করবে, মানে হচ্ছে স্যার নদীটা প্রস্থ বরাবর পার করবে স্যার, তার টাইম বেশি লাগবে স্যার। আচ্ছা, সবাইকে এটার সাথে ইকুয়েশন তো একমত? স্যার দুইটা সমান স্যার, টাইম তো একই লাগবে স্যার, টাইম সেম। টাইম সেম লাগবে। আমি এখানে একটা পোল লঞ্চ করলে ভালো হতো। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই অনুপাত, দুইটার অনুপাতের ওই ইকুয়েশনটা আরেকবার দেখান স্যার প্লিজ। অনুপাত তো আমরা পরে আসছি। কি বিটা আর আপাতত এক্সপ্রেশন আমরা দেখিয়েছি। তোমরা স্যার দেখতে ওখান পাচ্ছ থেকে এটা হলো স্যার TA ইকুয়াল টু, আমি স্যার তোমার ওখান কথাটা নিব, এটা বলে নি। TA ইকুয়াল টু আমরা টুয়াইস ডি বাই ভি, নিচে হলো স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই ভি স্কয়ার। এটা হলো এক্সপ্রেশন 1। স্যার তোমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে, আমি বুঝতে পারিনি। স্যার টিভি টাইমটা বেশি হবে, এটা বেশি হবে তাই বলছো? টিভি বেশি হবে, টিভি। স্যার এ বেশি হবে স্যার, টি এ। স্যার টিএ টি এ বেশি হবে। ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন থাকার কারণে তো এমনি টিএ বেশি হয়ে যাচ্ছে, কিন্তু টিভিতে তো সেরকম নাই, ম্যাথমেটিক্যাল আচ্ছা। থিওরিটিক্যাল থাকে। তো সবাই তোমরা একমত যে টিএ বেশি হবে? জি স্যার, টিভির ইকুয়েশনটা স্যার তারপর আপনি যে টিএ বাই স্যার টিভি আমার মনে হয় টিভি বেশি হবে। অনুপাতের ক্ষেত্রে তার মানে ভিন্ন মত আছে, টিভি তাই না? বেশি হবে স্যার। স্যার টি এর নিচে স্কয়ার রুট আছে স্যার। স্যার টিভি বেশি হবে স্যার। আচ্ছা, তো এই যারা টিএ বেশি হবে বলছো তাদের এক্সপ্লানেশনটা কি? স্যার অনুপাতের ওখানে 1 এর থেকে বেশি বড় আছে, এই জন্য স্যার গুণ করে দেওয়ার ফলে টি এটা বড় হবে। টিএ যে বড় হবে, রিজনটা কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? রেশিওটা দেখান স্যার একটু, জাস্ট টিএ বাই টিভি আমরা রেশিওটা স্যার। অবশ্যই দেখাবো, রেশিও দেখাবো, স্যার, আমরা ওই ভেরিফাই করব। যাত্রাপথে স্যার সংঘর্ষ বা হচ্ছে বাধা দানকারী তার বলের আগে পরিমাণ তোমরা কম। আমাকে স্যার একটু দুইটার বলে- ক্ষেত্রে লব সেম, হর হচ্ছে টি এর ক্ষেত্রে ছোট, যেহেতু স্কয়ার রুট আছে, যেটার হর ছোট সেটার ভগ্নাংশের মানটা বড় হয়, তাই টি এ বড় হবে। স্যার সমান হবে, স্যার সমান হবে। সমান হওয়ার রিজনটা কি? এখানে স্যার হরে তো 1 থেকে ছোট মান থাকবে, যাকে স্কয়ার করলে তো আরো ছোট হয়ে যাবে। স্যার ইকুয়েশন 2টা স্যার যদি দেখতে পারতাম। আচ্ছা, ইকুয়েশন Yes, sir, 2টা equation- হলো এইখানে, এই যে ইকুয়েশন 2।
আচ্ছা, তার মানে তোমরা আচ্ছা, what 1 unit বাই ভি স্যার, বেশি হবে। এখানে মনে স্যার হয় যে টিভি বড় হবে। টি স্যার, অবশ্যই টিএ বড় হবে। টিএ বড় হবে টিএ টিভি ঠিক বড় হবে, আছে, টিভি। এবার আমরা স্যার টিভি আলোচনায় বড় আসি। হবে স্যার, টিভি টিভি। টিভি অবশ্যই বড় হবে টিভি বড় হবে স্যার টিভি বড় স্যার। টিভি বড় হবে স্যার, টিভি বড়। আচ্ছা ঠিক আছে, আমরা এবার আলোচনায় আসি। আমরা এক কাজ করি, এই দুটো রেশিও এবার কেউ কেউ চাচ্ছিল যে স্যার রেশিওটা করেন, তাহলে আমরা দেখি। এবার আমরা রেশিওটা করেছি, টিএ এবং টিবি এর রেশিও আমরা করেছি, এবং তোমরা দেখতে পাচ্ছ যে টিএ বাই টিবি ইকুয়াল টু কত হচ্ছে, স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার। ঠিক আছে, এইটা আমরা যারা বুঝতে পারছো না তারা অলরেডি নিশ্চয় ফলো করছো, তোমাদের কাছে কাগজ কলম আছে, তোমরা এটা করে দেখে নিতে পারো। তাহলে এখন দেখো, এই যে এক্সপ্রেশন 3, এখানে আমাদের রেশিও দেয়া আছে। এখন এইখান থেকে বলো তো কোনটা বড়? স্যার টিভি বড় হবে। টিভি বড় স্যার, কারণ স্যার 1 এর চাইতে ছোট হবে, তার ওইটার আবার রুট, তাহলে বি এর সাথে গুণ করে তো এ এর সমান হবে, তাহলে তো টিভি অবশ্যই তার স্যার। মানে তোমরা নিশ্চিতই জানছো যে এইখান থেকে টিবি বড়, কারণ হলো যে তার সাথে একটা ওটা ভগ্নাংশ, জি স্যার, রুট ওভার 1 স্যার মানে ভগ্নাংশ স্যার অনুপাত যদি স্যার একের চেয়ে কম আসে তাহলে তো নিচের যে হর থাকবে এটাই বড় হবে। আচ্ছা, স্যার স্মল ভিটা তো ক্যাপিটাল অ্যাবসলিউটলি রাইট। তার মানে হলো যে টিবি আমাদের বড়। এবার দেখো, আসলে আমাদের আগে একটু আমরা মিসলিড হচ্ছিলাম, যে অনেকের মনে হচ্ছে যে এটা তো আমরা স্কোয়ার করেছি, তাই না? স্কোয়ার করলে তাহলে এটা জিনিসটা বড় হয়ে যাবে, তাহলে তাই দিয়ে ভাগ করলে এই জিনিসটা ছোট হয়ে যাবে, এটা অনেকের মনে হচ্ছিল, তাই না? কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে আমরা স্কোয়ার করেছি, এটা অলরেডি এটা 1 থেকে ছোট। তো তোমরা জানো যে 1 থেকে কোনো ছোট কোয়ান্টিটিকে স্কোয়ার করলে কি হয়, ছোট হয়ে যায় আরো। সেটা আরো ছোট হয়। আর ছোট জিনিস দিয়ে বড় মানে যে কোনো জিনিসকে ভাগ করলে কি হয়, সেটা তুলনামূলকভাবে বেশি হয়ে যায়, সেটা বেশি হয়ে যায়। সেজন্য তাহলে তোমরা অলরেডি এখান থেকে দেখছো যে আমাদের এই যে দুটো সময়ের রেশিও, তার মানে একটা আমরা কি করেছি, একটা হলো আমরা সরাসরি নদীটা পার হয়ে আবার আগের জায়গায় ফিরে এসেছি, তার মানে নদীর এই পার থেকে ওই পারে গেছি এবং আবার আগের জায়গায় ফিরে এসেছি, একটা ওয়ে, সেটাকে আমরা টি এ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আর অপরটায় আমরা যেটা করেছি সেটা হলো স্রোতের দিকে আমরা নৌকা চালিয়েছি এবং আগের জায়গায় আমরা ফিরে এসেছি, এবং তার ফলে আমরা যেটা প্রত্যক্ষ করেছি সেটা হলো যে এই দুটোর মধ্যে যে সময়, সেই সময় দুটো এক নয়, তার মানে দুটোর মধ্যে সময়ের পার্থক্য তৈরি হচ্ছে। এই যে সময়ের পার্থক্যটা তৈরি হচ্ছে ফরওয়ার্ড, এই সময়ের পার্থক্যটা এই জন্য হচ্ছে যে নদীতে স্রোত বিদ্যমান। তাহলে নদীতে যদি স্রোত না থাকতো, তার মানে কি, স্রোত না থাকার মানে কি, ভি হলো কি, ভি হলো শূন্য। নদীতে যদি স্রোত না থাকতো তাহলে ভি উড বি 0। তাহলে ভি যদি শূন্য হতো তাহলে আমাদের কি হতো, আমরা দেখতাম টিএ ইকুয়াল টু টিবি হতো। তো নদীতে যেহেতু স্রোত আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা করতে পারি যদি নাকি আমাদের একটা ঘড়ি থাকে, তাহলে আমরা এই টিএ এবং টিবি আমরা মেজার করতে পারি। আর এই দুটো বোটের কমন যে স্পিড ক্যাপিটাল ভি যদি নাকি আমরা জানি, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এই যে স্রোতের যে স্পিড সেটা আমরা নিরূপণ করতে পারি, রাইট? জি স্যার। তাহলে দেখো, নদীতে স্রোত আছে কি নেই, বা স্রোত থাকলে তার মানটা কত, সেটা আমরা একটা ঘড়ি আর একটা স্পিডোমিটার দিয়ে আমরা নিরূপণ করতে পারছি। তো ঠিক এই কনসেপ্টটাই মাইকেলসন এবং মোরলি ব্যবহার করেছিলেন তাদের এক্সপেরিমেন্ট। তো এখন স্যার আমরা ভি প্রাইম এবং ভি দুইটা স্যার যদি আরেকটু বলতেন, ভি ক্যাপিটাল ভি। আচ্ছা এইখানে আসি, দেখো আমাদের এইখানে আসো। আমরা চাচ্ছিলাম যে নদীর এই পার থেকে এই পারে সোজাসুজি আমরা যেতে চাই এবং ফিরে আসতে চাই। তো আমরা যদি সোজাসুজি যেতে চাই, তাহলে আমরা সোজা যদি নৌকা চালাই তাহলে কি হবে, এই যে নদীর যে স্রোত সেটা আমার নৌকাকে খানিকটা ডাউন স্ট্রিমে নিয়ে যাবে।
তো আমরা তো ডাউন স্ট্রিমে যেতে চাই না, আমরা সোজা ওই পারে যেতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, আমার এই নৌকার মাথাটা একটু ঘুরিয়ে দিতে হবে। কোন দিকে? স্রোতের বিপরীত দিকে। তো আমরা এখানে দেখো সেই কাজটা করেছি, এইখানে নৌকার মাথাটা একটু স্রোতের বিপরীত দিকে ঘুরিয়ে দিয়েছি, এমন ভাবে ঘুরিয়েছি যাতে নাকি আমার এই যে স্রোতের যে ভ্যালোসিটি, সেই স্রোতের ভ্যালোসিটিটা এক্স্যাক্টলি ক্যান্সেল করে আমার এই যে মাথা ঘোরানোর ফলে আমার যে আপওয়ার্ড যে কম্পোনেন্ট হবে, সেই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হয়ে গেলে আমাদের বাকি যে কম্পোনেন্টটা থাকবে সেটা কত? সেটাকে আমরা বলছি ভি প্রাইম। সেই ভি প্রাইম দিয়ে আমরা নদীর এই পার থেকে ওই পারে যাব। এখন দেখো, আমরা যেহেতু ভেক্টর সাম করছি, তাহলে আমাদের এই নদীর পারপেন্ডিকুলার মানে স্রোতের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর আমরা এই ভি প্রাইম কম্পোনেন্ট কনসিডার করেছি। তাহলে এখন দেখো, এই যে ভি প্রাইমের সাথে ভি এবং ভি এর সম্পর্ক কি? আমাদের ক্যাপিটাল ভি স্কয়ার ইকুয়াল টু ভি প্রাইম স্কয়ার প্লাস স্মল ভি স্কয়ার। এটা তোমরা জানো যে এই পিথাগোরিয়ান থিওরেম থেকে এসেছে। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে নদী ক্রসিং এর যে ভ্যালোসিটি ভি প্রাইম, সেটার সাথে আমাদের এই যে বোটের যে ভ্যালোসিটি ভি আর স্ট্রিমের যে ভ্যালোসিটি স্মল ভি, তার রিলেশনটা এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আসি যে আমাদের উদ্দেশ্য তাহলে কি? এতক্ষণ পর্যন্ত যে এই প্রবলেমটা আমরা দেখলাম, সেই প্রবলেমটা আমরা আরেকটা প্রবলেমের সাথে কি অ্যানালগাস করব, যাতে নাকি আমরা এই লাইট ওয়েভ যে ইথারের মধ্যে দিয়ে পাস করছে বলে ধরে নেওয়া হয়েছে, সেইটা প্রমাণ করা যায়। কারণ ইথার যদি থাকে তাহলে সেই ইথারকে আমরা ডিটেক্ট করব। তো তোমরা জানো যে আমরা পৃথিবীতে বসবাস করছি, তাই না? আর পৃথিবী কি করছে? সূর্যকে প্রদক্ষিণ করছে। তো সূর্যকে প্রদক্ষিণ করার তার যে স্পিড, সেটা কত? সেটা হলো 3 × 10⁴ মিটার পার সেকেন্ড, অথবা যদি আমরা বলি 18.5 মাইল পার সেকেন্ড। এখন কথা হলো যে ইথার যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র বিরাজমান হয়, তাহলে আমরা যখন এই পৃথিবীতে আসি আর পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করছে এই 3 × 10⁴ মিটার পার সেকেন্ড বেগে, তার মানে উল্টো ভাবে আমরা বলতে পারি যে এই ইথার আমাদেরকে এই 3 × 10⁴ মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করছে। যেমনটা নাকি তোমরা দেখো যখন ট্রেনে বা বাসে ভ্রমণ করো, বিশেষত ট্রেনে ভ্রমণ করলে এটা ভালো বোঝা যায় যে পাশের যে ঝোপঝাড় গাছপালা মনে হয় না যে তোমাদেরকে পাস করে যাচ্ছে? জি স্যার। এটা মনে হয়। তো ধরো যে আমি খুলনা থেকে ঢাকায় যেতে চাই, তো খুলনা থেকে ঢাকায় যদি আমি যেতে চাই, তাহলে আমি কিভাবে যাব? সে ধরো আমরা ট্রেনে করে খুলনা থেকে ঢাকায় যাচ্ছি। তো এমন হতে পারে না যে আমরা এই ট্রেনটায় চড়ে, ট্রেন তার ইঞ্জিন চালিয়ে আমরা খুলনা থেকে ঢাকায় গেলাম, দ্যাটস ওয়ান ওয়ে। অথবা এমনটা কি হয় না যে আমরা ট্রেনে বসেই থাকলাম, ট্রেন চলবে না, ট্রেন ওখানেই থাকবে, কিন্তু লাইনটা নড়ে নড়ে, তার মানে পৃথিবী ঘুরছে, ঠিক এভাবে ঘুরে ঘুরে এমন অবস্থা তৈরি হলো যাতে নাকি ঢাকাটা আমাদের এখানে চলে আসলো, তার মানে খুলনা সরে গেল, আমরা ঢাকায় পৌঁছে গেলাম। আচ্ছা, বুঝার জন্য আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, যদি ধরো এই আর্থ সানকে অরবিট করছে, তাই তো? আর্থ ইজ অরবিটিং দি সান। তো আমরা অলরেডি বলেছি সেটা হলো 3 × 10⁴ মিটার পার সেকেন্ড বেগে। এখন যদি আমরা এই সানও তো আবার অরবিট করছে ডিসটেন্স কোনো কিছুকে কেন্দ্র করে, তো আমরা যদি এই ভ্যালোসিটিকে এনক্লোজ করতে চাই, তাহলে কি আমাদের এই যে 3 × 10⁴ মিটার পার সেকেন্ড তার তুলনায় বেশি হবে? তো ফরগেট অ্যাবাউট দ্যাট, আমরা আপাতত সান পর্যন্তই থাকি। তাহলে আমরা এই যে যখন সূর্যের চারিদিকে ঘুরছি পৃথিবীতে বসে,
তখন কি হচ্ছে, আমরা ইথারের মধ্যে দিয়ে যেহেতু পাস করছি, তাহলে অন্যভাবে বললে ইথার আমাদেরকে 3 × 10⁴ মিটার পার সেকেন্ড বেগে পাস করছে। ইজ দ্যাট রাইট? জি স্যার। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন দেখো এই যে এইটাকে বলে মাইকেলসন ইন্টারফেরোমিটার। এটা মাইকেলসন তৈরি করেছিলেন লাইটের স্পিড মাপার জন্য, এবং মাইকেলসন এবং মোরলি ব্যবহার করেছিলেন এটা মাইকেলসন এন্ড মোরলি এক্সপেরিমেন্ট। তো এখানে যেটা করা হয়েছে সেটা হলো যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে আমাদের একটা হাফ সিলভার্ড মিরর আছে। হাফ সিলভার্ড মিরর মানে কি, এটার অর্ধেক হলো কি সিলভার করা, যাতে নাকি সেখানে আলো পড়লে সেটা রিফ্লেক্ট করে, আর অর্ধেক হলো ট্রান্সপারেন্ট, যাতে নাকি সেখান দিয়ে আলো পাস করে যেতে পারে। তাহলে এখানে যেটা ঘটছে সেটা হলো এইখান থেকে যদি আমাদের প্যারালাল বিম অফ লাইট কোন একটা সোর্স থেকে আসে, তাহলে এই যে হাফ সিলভার্ড মিররে পড়লে এই কিছু অংশ এখান থেকে কি হবে, এটার পিছন থেকে রিফ্লেক্ট করবে। তারপরে এখানে আমাদের একটা মিরর এ আছে, সেই মিররে রিফ্লেক্ট করে আবার এটা চলে আসবে। তো যেহেতু এটা হাফ সিলভার, তার মানে কি তার উপরের অর্ধেকটা কি, অর্ধেকটা ট্রান্সপারেন্ট, তাহলে সেটা এখান দিয়ে এই গ্লাস প্লেট দিয়ে পাস করে চলে আসবে। আর বাকি অর্ধেকটা কি হবে, এই গ্লাস প্লেট দিয়ে সে পাস করে যাবে। এবং তোমরা এখানে দেখছো এখানে আরেকটা মিরর বি রাখা আছে, যেটা এ মিররের সাথে পারফেক্টলি পারপেন্ডিকুলারলি রাখা আছে। তাহলে সেটা এই মিররে রিফ্লেক্ট করছে, করে কি হচ্ছে, এই যে আবার এই হাফ সিলভার মিররে এখানে আসছে। তো যেহেতু পিছনটা সিলভার, তাহলে এইখানে রিফ্লেক্ট করে সে নিচের দিকে আসছে। তাহলে তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ যে এই যে এখানে যদি আমরা একটা ভিউইং স্ক্রিন রাখি, তাহলে এই ভিউইং স্ক্রিনে দুটো আলো এসে পড়ছে, একটা হলো মিরর এ থেকে, আর একটা কি হচ্ছে মিরর বি থেকে। দুটো থেকে রিফ্লেকশন আসছে এবং সেটা ভিউইং স্ক্রিনে আসছে। গ্লাস আমি বলবো তোমাদেরকে, এখন আমরা কনসিডার করছি যে আমাদের এই যে অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে আমরা রেখেছি যেখানে আমাদের, আমি শুনবো তোমার কথা, এই কথাটা শেষ করে নি। তো যেখানে আমরা এই এমন ভাবে কনসিডার করছি যাতে আমাদের এই অ্যারেঞ্জমেন্টের এই যে আলোর যে ডিরেকশন, যেই ডিরেকশনে লাইট বিম ইনসিডেন্ট হচ্ছে সেই ডিরেকশন বরাবর আমাদের ইথার কারেন্ট থাকে এবং সেটার ভেলোসিটি হলো ভি। এবার বলো কি বলছিলে? স্যার ওই যে পাথ 1 এ স্যার গ্লাস প্লেটের মানে একজন করে করে বলো স্যার। পাথ 1 এ গ্লাস প্লেটের কাজ কি স্যার? এটা আমি বলবো, আই উইল ডিসকাস দ্যাট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর আরেকজন কি বলছিলেন? স্যার ওই হাফ সিলভার মিররটা কি আরেকবার একটু বলবেন স্যার, বুঝতে পারি নাই। আচ্ছা, হাফ সিলভার মিরর হলো যে তোমরা যে আয়না দেখো না, আয়নাতে কি করা থাকে, পুরাটা পাড়া লাগানো থাকে, তাই না? একটা অংশ, হ্যাঁ পিছনের একটা অংশ পাড়া লাগানো থাকে। পাড়া লাগানো থাকে, পাড়া লাগানোর ফলে কি করতে পারো তোমরা, রিফ্লেকশন দেখতে পারো। ধরো তুমি নিজেকে দেখবা বা অন্য কিছু দেখতে চাও, তাহলে সেইটা তুমি সামনে থেকে দেখতে পাও, তাই না? রিফ্লেকশনটা দেখতে পাও। তো এই পাড়ার অর্ধেক যদি আমি মুছে দিতাম, একটা আয়নার মনে করো নিচের অংশ পাড়া লাগানো থাকলো, আর উপরের অংশের পাড়া যদি আমি মুছে দিতাম, তাহলে কি ঘটতো? তাহলে যেটা ঘটতো সেটা হলো যে তুমি যদি নিজেকে দেখতে চেতে, তাহলে কি হতো, নিচের অংশে তুমি নিজেকে দেখতে পেতে, আর উপরের অংশে কি হতো, তোমার ওই পাশে যদি কোনো কেউ থাকতো তাহলে সে তোমাকে দেখতে পেত, রাইট? বা তুমি যদি আলো ফেলতে, তাহলে কি হতো, সেই আলোটা যেমন কিছু অংশ যেইটা তোমার পাড়া লাগানো আছে সেই অংশে রিফ্লেক্ট করতো, আর যে অংশে পাড়া লাগানো নেই সেই অংশ দিয়ে কি হতো, আলোটা পাস করে যেত। এই হাফ সিলভার মিররের কাজটা, যে কিছু অংশ, আমি শুনবো তোমার কথা, কিছু অংশ কি হবে, এই যেই জায়গাটা ট্রান্সপারেন্ট আছে সেই জায়গা দিয়ে পাস করে যেতে পারবে, আর যেই জায়গাটায় কি সিলভার করা আছে সেই জায়গায় কি হবে, রিফ্লেকশন হবে।
স্যার আমার এখানেই সমস্যা, ওই যে মিররটার মানে পুরো অংশটা পাড়া লাগানো না, জাস্ট অর্ধেক অংশ, মানে কিছু অংশ সেরকম, মানে একটা স্যার মানে একটা পৃষ্ঠের কিছু অংশ পাড়া লাগানো, আবার কিছু অংশ অর্ধেকটা, হ্যাঁ অর্ধেকটা আমরা সিলভার করেছি স্যার হ্যাঁ যাতে অর্ধেকটা মিরর হিসাবে কাজ করে, জি স্যার আর জি অর্ধেকটা করি নাই যাতে সেটা হ্যাঁ হ্যাঁ ট্রান্সপারেন্ট থাকে, অ্যাজ লাইক গ্লাস প্লেট, যাতে জি এটা স্যার ট্রান্সপারেন্ট থাকে, এটার মধ্যে দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে। জি স্যার হ্যাঁ, আর ওমর ফারুক কি বলছিলে? স্যার আমার কোশ্চেনটা হচ্ছে এখানে গ্লাস প্লেট যেটা, সেটা একটা গ্লাস, তারপরেও তো স্যার গ্লাসের মধ্যে আলো তো এই প্রতিসরণের সাথে প্রতিফলনও হবে এখানে, এটাও কি স্যার কিছুটা গ্লাস মিররের মতো কাজ করবে না গ্লাস প্লেটটা স্যার? আচ্ছা, আর হাফ হাফ হ্যাঁ বলো। সিলভারটা তো হচ্ছে মানে পার্ট, পুরো আলাদা একটা পার্ট হচ্ছে সিলভার করা, আর আলাদা পুরোপুরি গ্লাস, এরকম স্যার? হ্যাঁ, আচ্ছা, কথা হলো যে আমরা এখানে হাফ সিলভার মিরর দিয়েছি যাতে যেই অংশটা সিলভার থাকবে সেখানে যে রিফ্লেকশনটা হবে সেই রিফ্লেকশনটা যেন পারফেক্ট হয়, সেই কারণে আমরা এটাকে হাফ সিলভার করেছি। যদি আমরা শুধু গ্লাস প্লেট দিতাম তাহলেও রিফ্লেক্ট করতো, তা কিন্তু সেটা ফুললি রিফ্লেক্টেড হতো না, এই কারণে আমরা হাফ সিলভার করেছি। আর এই যে গ্লাস প্লেটটা আমরা কেন দিয়েছি সেটা আমরা এখন একটু আলোচনা করব। সেটা হলো যে দেখো, যখন আমাদের আলো এখান থেকে আসছে, তখন কি হচ্ছে, কিছু অংশ এখান থেকে রিফ্লেক্ট করছে, আমরা সেই অংশে পরে যাচ্ছি। যেই অংশটা পাস করে গেল সেই অংশটা নিয়ে আলোচনা করি। তো যেই অংশটা আমাদের এই যে এই গ্লাস প্লেটটা মানে হাফ সিলভার গ্লাস প্লেটটা পাস করে গেল, সেটা গিয়ে কি করলো, এই মিরর বি তে রিফ্লেক্ট করে তারপরে আবার কি হচ্ছে, আবার এই যে গ্লাস প্লেটে আসছে, এসে এটা পিছনের সারফেসে রিফ্লেক্ট করে তারপরে আবার নিচের দিকে যাচ্ছে। তাহলে দেখো এই আলোটা যখন বি মিরর দিকে যাচ্ছে তখন আমাদের এই ভিউইং স্ক্রিনে আসতে কয়বার এই গ্লাস প্লেটটা পাস করলো? দুইবার। তাই কি? দেখো একবার, এই যে একবার গেল, তারপরে এইটা ফিরে আসলো, তারপরে কি হলো, আবার আসলো, তাহলে এখানে দুই পাশে লাগানো থাকবে স্যার? দুবার বেশি হয়ে গেল না স্যার? পাড়া কি দুই পাশেই লাগানো থাকবে? পাড়া দুই পাশে লাগানো থাকার দরকার নাই, আমরা বলছি যে আমরা তো এখন রিফ্লেকশনটাই পাচ্ছি স্যার মানে এবার রিফ্লেক্ট কেন করবে স্যার? পাড়া লাগানো থাক বা না থাক সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে যে আমরা এই জায়গাটায় যেটা দেখছি সেটা কি রিফ্লেক্টেড লাইট? তো জি স্যার। আমরা তো রিফ্লেক্টেড লাইট দেখছি, তো এই রিফ্লেক্টেড লাইট দেখতে হলে আমাকে কোথা থেকে আসতে হবে? মিরর থেকে। এই মিরর থেকে এসে এইখানে রিফ্লেক্ট করে তারপরে তো আমি পাবো। তাহলে একবার গেল, ফিরে আসলো, আবার গেল। আর আমরা যখন এইখানে যাচ্ছি তখন কি ঘটছে, এই যে পিছনে পাড়া, তাহলে এটা রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট করে গিয়ে তারপরে আবার এখান থেকে আসছে। তাহলে এটা যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে এই অসম হয়ে গেল না দুটোর মধ্যে? জি স্যার। তো সেই অসমতা দূর করার জন্য আমরা এখানে একটা গ্লাস প্লেট দিয়েছি যাতে সে একবার যায় আবার ফিরে আসে। তাহলে এই যে অতিরিক্ত যে দুইবার আমাদের এটা ক্রস করলো, সেই অতিরিক্ত দুইবার কি হবে? ব্যালেন্সড হয়ে যাবে। ব্যালেন্সড হবে। তো এখন দেখো, তোমার কনফিউশন দূর করার জন্য পিছনে পাড়া লাগাতে হবে এমন তো কোনো কথা নাই, আমরা পাড়াটা সামনে লাগালাম, যেহেতু আমরা বলছি যে হাফ সিলভার, তো আমরা সেই সিলভারটা সামনে করলাম, অসুবিধা তো নাই। স্যার রিফ্লেকশন তো স্যার বিভেদ তল বরাবর হয়, তাই না? ফার্স্ট যে বিভেদ তল পাবে সেটা দিয়ে হবে না, তাহলে এখানে স্যার সেকেন্ড বিভেদ তলে কেন আমরা যদি এই যে গ্লাস প্লেটটা বলছি হাফ সিলভার, আমরা যদি ফ্রন্টে হাফ সিলভার করি
তাহলে তো আমাদের এই আলো যখন আসলো তখন রিফ্লেক্ট করার জন্য এটা সুবিধা হলো, পিছন থেকে যখন আসবে তখন রিফ্লেক্ট করার জন্য একই সিলভার দিয়েই তো আমার দুবারই রিফ্লেকশন হচ্ছে। তোমাদের যেই কনফিউশনটা হচ্ছিল বারবার যে আমাদের গ্লাস প্লেটে তো রিফ্লেকশন হয়, তাহলে আমরা পারা কেন লাগালাম? আমি এখানে পারা লাগাইনি, আমরা কি করেছি? সিলভার করেছি। বুঝতে পেরেছো? যাতে নাকি আমাদের ফ্রন্টে কি হয়, ফ্রন্টে আমাদের রিফ্লেকশন হয়, আমাদের ব্যাকেও রিফ্লেকশন হয়। স্যার এখানে হাফ সিলভার মিররটা কি এমন যে হচ্ছে এখানে যে অংশ থেকে আলোটা প্রতিসরণ হচ্ছে ঠিক একই অংশ থেকে আলো প্রতিফলন হতে পারে? কারণ এখানে স্যার মিরর বি থেকে যখন আলোটা ফিরে আসবে তখন তো সে যেই পথে আসছিল ঠিক সেই পথেই যাবে। তো এক্ষেত্রে তো স্যার হচ্ছে আবার চলে যাওয়ার কথা, কিন্তু কেন রিফ্লেক্ট হয়ে আবার নিচের দিকে নেমে গেল? যেটা চলে আসছে আমরা উই আর নট টেকিং কেয়ার অ্যাবাউট দ্যাট। উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট যে আমরা ভিউইং স্ক্রিন থেকে দেখতে চাই দুটো আলোকেই। আমি কি দেখতে চাই? তাহলে স্যার মিরর বি কে যদি একটু বাঁকাই দিই স্যার, ইনক্লাইন করি, তাহলে স্যার মনে হয় স্যার আলোটা নিচের দিকে আসবে। শুনো, আমি তোমাকে বলি, তুমি যেখানে বসে আছো, তুমি যেখানে বসে আছো সেখানে অনেক জিনিসপত্র আছে না? ধরো তোমার টেবিলে একটা কম্পিউটার আছে, পাশে একটা মোবাইল ফোন আছে, পাশে একটা টিভি আছে, হয়তো সোফা সেট আছে, বা মনে করো অন্যান্য জিনিসপত্র আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমার আছে। বা তোমার পাশে যদি জানালা থাকে, জানালার বাইরে অনেক জিনিসপত্র আছে, তারপর বাইরে থেকে সূর্যের আলো আসছে, কিন্তু তুমি কি দেখছো? তুমি দেখছো আমার লেকচারটা। কেন তুমি আমার লেকচারটা দেখছো? and you are interested to know যে আমি কি পড়াচ্ছি। তো আমার এখান থেকে রিফ্লেকশন তো হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আমরা ইন্টারেস্টেড কি? আমরা ইন্টারেস্টেড হলো যে এইখানে আমরা যে ভিউইং স্ক্রিনটা রেখেছি, আমার সেখানে যে আলোটা কালেক্ট হচ্ছে, আমরা সেই ব্যাপারে ইন্টারেস্টেড। স্যার এখানে কি তারাটা কি স্যার মাঝখানে লাগানো আছে হাফ সিলভার মিররে? যদি মাঝখানে আমরা এই যে যেই পাশ থেকে আলো আসছে আমরা সিলভারটা ওই পাশে করেছি। ইজ দ্যাট ওকে? যদি মাঝখানে লাগাই তো মানে দুই পাশেই মিরর থাকতো, মাঝখানে সিলভার থাকতো। দেখো মাইকেলসন এন্ড মোরলি একটা জিনিস ডিভাইস করেছে, তোমার যদি মনে হয় মাঝখানে লাগালে কি হয়, পিছনে লাগালে কি হয়, ইউ ক্যান ডু দ্যাট। তুমি যদি মনে করো যে না লাগালে কি হয়, ইউ ক্যান ডু দ্যাট। আমার যতটুকু মনে আছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম, আমি তখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম, তো তখন জার্মান একটা ইউনিভার্সিটি থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই মাইকেলসন ইন্টারফেরোমিটার একটা গিফট করেছিল। তো আমি এই অনেক আগেই ক্লাস শেষ হওয়ার 1/4 হয়তো ক্লাস হয়েছিল, তার মধ্যে আমার যতগুলো এক্সপেরিমেন্ট ছিল সেগুলো আমার শেষ করা হয়ে গেছিল। তো তখন আমার শিক্ষক আমাকে অ্যাসাইন করলেন যে তোমার তো আপাতত এইখানে সিলেবাসের আর কোনো কিছু বাকি নাই, তুমি বরং এই এক্সপেরিমেন্টটা ইনস্টল করো। শুধু ওইটা না, আরো একটা এক্সপেরিমেন্ট আমাকে ইনস্টল করতে বলেছিলেন। তো তখন আমি ওটা দিয়ে এই লাইটের ওয়েভলেন্থ মেজার করেছিলাম, এবং ওই তখন ওটার ওই যেসব ওয়ার্ক আউট করতে হয় সেগুলো আমি করেছিলাম। তো সেইখানে যে ইন্টারফেস ছিল সেইখানে কোনো হাফ সিলভারই ছিল না, কোনো সিলভার মিররই ছিল না, সেখানে সিম্পল গ্লাস প্লেট ছিল, এবং তার মাঝখানে এই যে আমরা একটা যে গ্লাস প্লেট দিয়েছি সেটাও ছিল না। তো তোমার এগুলো না দিলেও ইউ ক্যান ডু সাম এক্সপেরিমেন্ট। আমরা এখানে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো যে কোন দিক থেকে কি করে কি করে না সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য না, কোনটা ড্রব্যাক না সেটাও, দ্যাটস নট আওয়ার বিজনেস। আমাদের এখানকার বিজনেসটা হলো যে আমরা চাই যে ইথার আছে এইটা প্রমাণ করতে, যেটা মাইকেলসন এন্ড মোরলি চেষ্টা করেছিলেন, এবং মাইকেলসন এবং মোরলি যা যা করেছিলেন আমরা তোমাদেরকে সেটাই পাঠদানের চেষ্টা করছি। নাও আমরা সামনের দিকে এগোই। এখন তোমরা দেখতে পাচ্ছ সোফার আমরা এখানে যা দেখলাম সেটা হলো যে আমাদের এখান থেকে যদি প্যারালাল বিম অফ লাইট আসে, তাহলে এই মিরর বি তে যদি রিফ্লেক্ট করে এখান থেকে আসে তাহলে ভিউইং স্ক্রিনে আসবে, এবং আমরা এই যে কম্পেনসেটিং গ্লাস প্লেট এটা দেওয়ার ফলে এখান থেকে যে আলোটা আসবে সেইটা এখানে এসে আমরা কালেক্ট করতে পারবো। আর আমরা এই যে হাফ সিলভার মিরর থেকে
মিরর এ এবং মিরর বি এর ডিস্টেন্স এক্স্যাক্টলি সেম করেছি, দুটো পারপেন্ডিকুলারলি রেখেছি। তো তাই যদি হয় তাহলে আমাদের ভিউইং স্ক্রিনে যে আলো আসবে সেখানে দুটোই আমাদের ইন ফেজে আসার কথা, আর ইন ফেজে আসলে আমাদের ব্রাইট ফিল্ড অফ ভিউ হওয়ার কথা। এখন কথা হলো মাইকারসন এবং ওর্লি যেটা করেছিলেন সেটা হলো যে এই দুটো মিররের মধ্যে কোনো একটাকে এই এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার না করে এইটাকে একটু অ্যালাইন করে দিয়েছেন। তো অ্যালাইন করে দিলে কি হবে, অ্যালাইন করে দিলে আমরা এইটাকে এই দুটো মিররে, মনে করো মিরর বি কে আমরা এখান থেকে যদি দেখি তাহলে কি দেখবো, এইখানে এক্স্যাক্টলি মিরর এর উপরে দেখবো। তো তো যদি অ্যালাইন করে দিই আমরা মিরর বি কে, তাহলে আমরা এই মিররটাকে এইরকম দেখবো, এই যে এইরকম ক্রস দেখবো। তাহলে এই যে ওয়েজ শেপ হওয়ার ফলে কি হবে, আমাদের এইখানে এই যে পাথের যে ভ্যারিয়েশন হবে, এই পাথের ভ্যারিয়েশনের ফলে এখানে ব্রাইট ফিল্ড অফ ভিউ না হয়ে কি হবে, আমরা এখানে অল্টারনেটিভ ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো। তো এই যে ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ যদি আমরা দেখতে পাই, তো আমরা এই আগে আমরা এই জায়গাটায় আসি, আমরা এই রকম ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো। তো এখানে আমরা আসব, তার আগে আমরা কতগুলো ম্যাথমেটিক্যাল ওয়ার্কআউট একটু করে আসি। সেটা হলো, বলো। একটা কোশ্চেন, স্যার ইথার তো, যদি ইথারের ওয়েভ একটা দিকেই হয় কিন্তু পৃথিবী তো স্যার ঘূর্ণায়মান, তাহলে ওই ডিরেকশন বারবার চেঞ্জ হবে না? এখানে তো ইথার কারেন্টের যে দিকটা তো একদিকেই ধরা হয়েছে। তুমি কখনো মোটর বাইকে বা বাইকে চড়েছো? হ্যাঁ স্যার। তো যখন মোটর সাইকেল বা মোটর বাইক চালাও তখন কি হয়, তুমি যেদিকে যাও না কেন, যদি কোনো বাতাস নাও থাকে তাহলে কি মনে হয়, তোমার গায়ে বাতাস লাগছে তাই মনে হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, তো সেই বাতাসটা কোন দিক থেকে আসে মনে হয়? সামনের দিক থেকে। তোমার বিপরীত দিক থেকে আসে না? জি স্যার। হ্যাঁ, তো তুমি যেদিকে যাও না কেন তাতে তো কিছু আসে যায় না, সবসময় বাতাসটা কি হয়, তোমার উল্টো দিক থেকে বয়, তাই তো? তো আমরা যখন পৃথিবীতে থাকবো, আমরা যখন ইথারের মধ্যে দিয়ে যাব, তখন আমি যেদিকেই মুভমেন্ট থাক না কেন, ইথারের তো ভ্যালোসিটি আছে তা তো আমরা বলিনি, আমরা তো বলেছি ইথার হলো স্ট্যান্ড স্টিল। তাই যদি হয় তাহলে আমরা যেদিকে যাই না কেন ইথার আমাদেরকে পাস করবে, আমরা যে ভ্যালোসিটিতে যাব বা যেই স্পিডে যাব, ইথার তার অপোজিট ডিরেকশনে ভ্যালোসিটিতে থাকবে। জি স্যার, বুঝতে পারছি। তাই যদি থাকে তাহলে এখন দেখো, আমরা এই যে টিবি এবং টি এর মধ্যে যে সময়ের পার্থক্য সেটা আমরা নিরূপণ করতে পারি, তাই না? তো যদি আমরা নিরূপণ করি তাহলে সেটাকে যদি আমরা ডেল্টা টি দিয়ে ডিজাইন করি, তাহলে সেই ডেল্টা টি ইকুয়াল টু কি হবে, ডেল্টা টি ইকুয়াল টু হবে টিবি মাইনাস টিএ। তোমরা অলরেডি দেখেছো যে টিবি আমাদের বড় হয়, তো তাই যদি হয় তাহলে টোয়াইস ডি বাই ক্যাপিটাল ভি বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই ক্যাপিটাল ভি স্কয়ার মাইনাস twice capital D by V square root of 1 minus V square by capital V square. এখন দেখো, আমরা এই যে আর্টস অরবিটাল স্পিড আমরা কনসিডার করেছি কত, 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। আর বোটের পরিবর্তে আমরা এখন কি ব্যবহার করেছি, বোটকে আমরা রিপ্লেস করেছি আলো দিয়ে, লাইট দিয়ে। তো লাইটের স্পিড আমরা জানি সি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এবং আমরা সেটা ধরি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, রাইট? তাই যদি হয় তাহলে আমরা এখানে বলো বিক্রম সাহা, কি প্রশ্ন তোমার? করা হয়ে গেছে একটু আগে। আর অন্যজন কি প্রশ্ন করলা? স্যার এইখানে হচ্ছে ওই যে নদীর স্রোতের ক্ষেত্রে যেমনটা, আর এখন যেটা করতেছি এটা মানে সাদৃশ্যটা একটু স্যার জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সাদৃশ্যে আমরা আবার আসব, তার আগে বরং আমরা এই ম্যাথমেটিক্যাল পার্টটা শেষ করি। সেটা হলো আমাদের তাহলে এই যে ভি স্কয়ার বাই ক্যাপিটাল ভি স্কয়ার, যেখানে ক্যাপিটাল ভি ছিল আমাদের কি তোমার প্রশ্ন তো এটাই যে কি করে রিজেম্বল হলো নৌকার আলো, নাকি আর কোনো কোশ্চেন ছিল? আচ্ছা, তাহলে আমাদের এই ভি স্কয়ার বাই ক্যাপিটাল ভি স্কয়ার ইকুয়াল টু কি হবে, ভি স্কয়ার বাই সি স্কয়ার, বিকজ আমরা বোর্ডকে রিপ্লেস করেছি
লাইট দিয়ে এবং লাইটের স্পিড হলো c। তাহলে v স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু কত হয়? তোমরা জানো এটা 3 × 10⁴ আর এটা হলো 3 × 10⁸। তাহলে এইটা ইকুয়াল টু হবে আমাদের 10⁻⁻8। এখন কথা হলো যে আমরা জানি যে বাইনোমিয়াল থিওরেম হলো 1 ± x⁴n ইকুয়াল টু 1 ± nx প্লাস n × n−1 x² বাই ফ্যাক্টোরিয়াল 2 ± n × n−1 × n−2 x³ বাই ফ্যাক্টোরিয়াল 3। তো তোমরা জানো যে এইটা যদি এই যে x² <1 হয়, তো এইখানে তোমরা দেখছো যে এইটা আসলে কত? মানে 10⁻⁻4 হবে না? আর 10⁻⁻4 কে স্কয়ার করলে কত হয়? সরি ঠিক আছে, তো তাহলে তোমরা দেখছো যে x² কি এক্সট্রিমলি স্মল, তাই না? কম্পেয়ার টু 1, একের তুলনায় অত্যধিক ছোট না? অত্যধিক ছোট। তো তাই যদি হয় তাহলে তখন আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি আপ টু সেকেন্ড টার্ম। তাই যদি নাকি আমরা করি তাহলে কি 1 ± x⁴n আমরা লিখতে পারি 1 ± nx। তো এখন দেখো যেহেতু আমরা এই বোর্ডকে লাইটের স্পিড দিয়ে রিপ্লেস করেছি, তাহলে এই ভি এর জায়গায় কি হতো? ভি এর জায়গায় আমাদের সি। তাই যদি হয় তাহলে তোমরা এইখান থেকে দেখতে পাচ্ছ যে এই যে এইখানে ভি এর জায়গায় যদি সি হয় তাহলে আমরা বাইনোমিয়াল এক্সপানশনকে যদি সেকেন্ড টার্ম পর্যন্ত রাখি তাহলে কি হয়? টুয়াইস ডি বাই সি কে আমরা কমন নিলাম, তার মানে টুয়াইস ডি বাই ভি কে যদি আমরা কমন নিই তাহলে দেন আমরা এটা কি উপরে 1 প্লাস ভি স্কয়ার বাই সি স্কয়ার আর মাইনাস তারপরটা কি হবে? একটা হাফ হবে। তো সেই কাজটাই আমরা এখানে করেছি। দেখো টুয়াইস ডি বাই সি 1 প্লাস ভি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস কি 1 প্লাস হাফ ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো তোমরা জানো যে এইখান থেকে 1 1 থাকে না, আর এইটা থেকে হাফ বাদ দিলে কত হয়? হাফ ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো এইখানে যেহেতু একটা 2 আছে তাহলে এই 2 2 থাকে না, আর একটা সি কে আমরা যদি কি করি এখানে নিয়েছি, এই সিটা এখানে আছে আর এই সি স্কয়ার এখানে আছে, তাহলে ডি বাই সি ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো তোমরা জানো যে এই ক্যাপিটাল ডিটা কি আমাদের আগে ছিল এই নদীর উইডথ, আর এখন আমাদের এই ক্যাপিটাল ডিটা কি আমাদের এই হাফ সিলভার্ড মিরর থেকে এই দুটো মিররের যে ডিসটেন্স সেইটা হলো ক্যাপিটাল ডি। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা পরের অংশে আসব, তার আগে তোমাদেরকে এই প্রশ্নটার উত্তর দিই। সেটা হলো যে আমরা আগে কি করেছিলাম, আমাদের এখানে একটা নদী ছিল, তাই না? নদী ছিল, তো আমরা এই যে এই পথে আমরা নদীটা ক্রস করে আবার আগের জায়গায় ফিরে এসেছিলাম, যেখানে আমাদের নদীর ভেলোসিটি ছিল কি এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা সে যদি পূর্ব দিকে বা ডান দিকে বলি সেদিকে ছিল আমাদের নদীর স্রোত। তো তখন আমরা কি করেছিলাম, নদীকে আমরা সোজাসুজি ক্রস করে আবার ফিরে এসেছিলাম, আর একবার কি করেছিলাম এই স্রোত বরাবর গিয়ে আবার ফিরে এসেছিলাম। তো এখন আমরা এই নদীর পরিবর্তে কি করেছি, আমরা এখানে আলো ব্যবহার করেছি, এবং এই যে আমাদের ইথারের স্পিড কোন দিকে ছিল? ইথারের স্পিড ছিল এই দিকে, নদীর স্ট্রিমের কারেন্ট ছিল এই ডিরেকশনে, আমরা সেই ডিরেকশনে করেছি কি ইথার কারেন্ট রেখেছি। তার মানে আমরা এমন ভাবে মশানে আছি, ধরো আমরা এই যে এটার উল্টো দিকে মশানে আছে, এই যে ধরো বাম দিকে আমরা মশানে আছি, তাহলে কি হবে? তার বাম দিকে যদি আমরা মশানে থাকি তাহলে আমাদের ইথার কি করবে? ইথার হলো ডান দিকে মশানে থাকবে। তার মানে এই ইথারের ভ্যালোসিটিকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমাদের এই যে এ পাথটা কি হবে? এ পাথটা হবে আমাদের এই ইথারের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর ক্রসিং হবে, গিয়ে ফিরে আসা। আর যদি আমরা ডান দিকে যাই তাহলে কি হবে? ইথারের ভ্যালোসিটি বরাবর যাওয়া হলো, এবং উল্টো দিকে যখন আসা হবে তখন ইথারের ভ্যালোসিটির বিপরীত দিকে আমরা আসব। তাহলে এখন দেখো আমাদের এই যে দুটোর মধ্যে একটা টাইম ডিফারেন্স হওয়ার কথা, দুটোর মধ্যে একটা টাইম ডিফারেন্স হওয়ার কথা বিকজ অফ ইথার কারেন্ট। তো সেই টাইম ডিফারেন্সটা আমরা
অলরেডি কি ক্যালকুলেট করেছি ম্যাথমেটিক্যালি। এখন আমরা একটু ভ্যালু গুলো এখানে বসাবো। তার আগে আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে তোমরা ওইখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা ভিউইং স্ক্রিন রেখেছি। তো আমাদের এই যে লাইটের ভ্যালোসিটি হলো সি। তো লাইটের ভ্যালোসিটি বা স্পিড যদি সি হয় তাহলে এই দুটো পথ অতিক্রম করতে আমাদের যে সময়ের পার্থক্য হবে সেটার পরিমাণ হলো আমাদের কত? সেটার পরিমাণ হলো আমাদের ডেল্টা টি। তাহলে এই ডেল্টা টি সময়ে এই আলো কত দূরত্ব অতিক্রম করবে? আলো সি ইন্টু ডেল্টা টি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আর তোমরা অপটিক্স থেকে শিখেছো যে এই যে পাথের পার্থক্য যদি নাকি আমাদের ডি হয় তাহলে তার জন্য আমাদের যেই আমাদের ইন্টারফারেন্স ফ্রিঞ্জ হয় সেটা রিলেশন হলো এন ল্যামডা, যেখানে এন হলো একটা ইন্টিজার। তো তাই যদি নাকি হয় তাহলে এই যে এক্সপ্রেশন 5 এবং এক্সপ্রেশন 6 যদি আমরা ইকুয়েট করি তাহলে সেখান থেকে আমরা এই এনটাকে বের করতে পারি, যেখানে এন হলো আমাদের নাম্বার অফ ফ্রিঞ্জ বা এখানে ফ্রিঞ্জ শিফট আমরা বলতে পারি। তাহলে এই ফ্রিঞ্জ শিফট এন ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? সি ডেল্টা টি বাই ল্যামডা। তো তোমরা অলরেডি জানো ডেল্টা টি এর এক্সপ্রেশন আমরা এই যে একটু আগে বের করলাম এই এক্সপ্রেশন 4 এ বা ইকুয়েশন 4 দিয়ে। তো এই যে ইকুয়েশন 4 থেকে যদি আমরা ডেল্টা টি ইকুয়েশন 7 এ বসাই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো n ইকুয়াল টু ডি ভি স্কয়ার বাই ল্যামডা সি স্কয়ার। তো মাইকেলসন এবং মর্লি যখন এক্সপেরিমেন্ট করেছিলেন তখন ওনারা এমন ভাবে এই এক্সপেরিমেন্টাল সেটআপ করেছিলেন এই মাল্টিপল রিফ্লেকশনের ফলে, মানে মাল্টিপল রিফ্লেকশন দিয়ে, যাতে নাকি আমাদের এই ক্যাপিটাল ডিটা 10 মিটার হয়। তার মানে আমরা তোমাদের এখানে যেটা দেখিয়েছি সেটা একটা সিম্পলিফাইড ফর্মে, বাট ওনারা আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলেন যাতে নাকি এই ইফেক্টিভ লেন্থটা এই ডি ইকুয়াল টু 10 মিটার হয়। এবং ওনারা যেই আলো ব্যবহার করেছিলেন সেই আলোর ওয়েভলেন্থ অ্যাপ্রক্সিমেটলি 5000 অ্যাংস্ট্রম। তো তাই যদি নাকি হয় তাহলে আমাদের এই 5000 অ্যাংস্ট্রম দিয়ে 10 মিটার ইফেক্টিভ লেন্থ হলো আমাদের এই হাফ সিলভার্ড মিরর থেকে ইচ অফ দি মিররের ডিস্টেন্স। তাহলে সেটা যদি আমরা এই ফ্রিঞ্জ শিফটের এখানে বসাই তাহলে আমরা কি পাবো? এখানে 10 মিটার, ভি হলো 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। তাহলে এটা স্কয়ার করতে হবে আমাদের। আর এই ল্যামডা 5000 অ্যাংস্ট্রম মানে কত? 5 × 10⁻⁷ মিটার, এবং লাইটের স্পিড হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে স্কয়ার করতে হবে। এবং তোমরা যদি এটাকে ইভ্যালুয়েট করো তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ যে এখানে কি এই দুটো থেকে কত থাকে? 10⁸ থাকে, তাই না? তো 10⁸ এর সাথে 10⁻⁷ গুণ করলে 10 থাকে, তাহলে 10 ক্যান্সেল আউট করলে 1/5 মানে কত? 0.2 ফ্রিঞ্জ। তো যদি নাকি আমরা এই যে অ্যাপারেটাসটা এখানে দেখিয়েছি এই অ্যাপারেটাসটা যদি আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে এই পাথটা যেখানে ছিল ইথারের পারপেন্ডিকুলার তখন সেটা ইথারের ডিরেকশনে হয়ে যাবে। আর এই পাথটা কি হবে? যেটা ছিল আমাদের ইথারের ডিরেকশনে সেটা হবে কি? সেটা ইথারের পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়ে যাবে। আর তাই যদি হয় তাহলে আমাদের এই ফ্রিঞ্জ শিফটটাও ডাবল হয়ে যাবে, তার মানে টুয়াইস এন হবে। এবং টুয়াইস এন যদি হয় তাহলে টুয়াইস এন মানে কত? 0.2 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 0.4 ফ্রিঞ্জ। তাহলে 0.4 মানে কত? মানে বলতে গেলে প্রায় অর্ধেক ফ্রিঞ্জ, তাই না? তো এখন দেখো আমাদের এইখানে যে আমরা ফ্রিঞ্জ দেখিয়েছি, তো যদি অর্ধেক হয় তাহলে অর্ধেক মানে শিফটিংটা কোথায় হবে? এই যে মনে করো যদি আমরা ব্রাইট ফ্রিঞ্জ দেখি তাহলে এই যে ডার্ক ফ্রিঞ্জটা শিফট হয়ে এই অর্ধেকটা চলে আসবে। তো আমরা যদি দুটো ফটোগ্রাফ নিই এবং তারপরে একটার উপরে আরেকটা বসাই, এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে এই ফ্রিঞ্জ শিফট হয়েছে।
স্যার ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলে ডাবল হয়ে যাচ্ছে, ওইটা ঠিক মতো বুঝিনি স্যার, আরেকবার একটু বুঝান। ডাবল হবে এই জন্যে যে এইখানে দেখো আমাদের এখন এই যে বি মিররটা কোন ডিরেকশনে আছে, ইথার কারেন্ট বরাবর হবে, তাই না? জি ইথার কারেন্ট বরাবর আছে। তো যদি এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা যদি আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দিতাম, তার মানে এই এটা তখন কি হতো? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরাই আমরা, যদি আমরা ক্লকওয়াইজ ঘুরাই তাহলে কি হবে? অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, নাথিং রং উইথ দ্যাট, একই ব্যাপার। বুঝার সুবিধার্থে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরাই, আমি যদি এদিকে ঘুরাই তাহলে কি হবে? তাহলে মিরর এটা ইথারের ডিরেকশনে হয়ে গেল না? জি স্যার। আর মিরর বিটা কি হলো? পারপেন্ডিকুলার হলো। তাহলে কি তখন সময়ের পার্থক্যটা কি দ্বিগুণ হয়ে যাবে না? কেন স্যার দ্বিগুণ হওয়ার কারণ কি? মনে করো যে তোমার কাছে 1 টাকা আছে, তোমার বন্ধুর কাছে 1 টাকা আছে। যদি তুমি তোমার 1 টাকা তোমার বন্ধুকে দিয়ে দাও, তাহলে তোমার বন্ধুর টাকা কত হবে? 2 টাকা। 2 টাকা। এবার তোমার সাথে তার ডিফারেন্স কত হলো? 2। ডাবল হয়ে গেল না? জি স্যার। তো ফ্রিঞ্জ শিফট আমার টাইমের যে ডিফারেন্স সেটা যা হবে, ঘোরালে কি হবে? টাইমের ডিফারেন্স ডাবল হয়ে যাবে না? স্যার মিরর 90 ডিগ্রি ঘোরালে কি আলো আসবে ওখান থেকে? আলো তো আমি ফেলছি, আলো কেন আসবে না? পুরো সিস্টেমটাকে 90 ডিগ্রি ঘোরানো হচ্ছে, তাই না? পুরো সিস্টেমটাকে আমরা 90 ডিগ্রি ঘোরাচ্ছি, অ্যারেঞ্জমেন্ট গোটাটাকেই আমরা 90 ডিগ্রি ঘোরাচ্ছি। স্যার এখানে টাইমিং হচ্ছে কোনটার উপর বেস করে? তো ঘোরানোর তুমি পরেও তো যেটার স্যার সাথেই বেস করো না কেন, নাথিং রং উইথ দ্যাট। তুমি কিসের সাথে তুলনা করতে চাও, একই তো ব্যাপার, যেটার সাথেই তুলনা করো না কেন। এই জন্য স্যার ঘোরালে একই সময় হওয়ার কথা না? ঘোরালে একই সময় হবে কেন? এই যে তুমি মিরর এ কে কি করছো, ইথারের ডিরেকশনে দিচ্ছ, মিরর বি কে কি করছো, এটার পারপেন্ডিকুলার ডিরেকশনে দিচ্ছ। তো আমরা যদি নদীর স্রোতকে উল্টো করে দিতাম তাহলে কি হতো? 90 ডিগ্রি যদি নদীর স্রোত ঘুরিয়ে দিতাম তাহলে কি হতো? টাইমের ডিফারেন্স স্টিল এক্সিস্ট করতো না? বুঝতে পারোনি? স্যার তখন হচ্ছে ওই যে আমরা দ্বিতীয় ক্যালকুলেশনটা যেমন করছিলাম তেমন হতো। একই ক্যালকুলেশন তো একই থাকবে। তুমি এর যে সময় লাগতো, সেই সময়টা এখন তো বি এর যে সময় লাগে সেই সময় লাগবে। আর বি এর যে সময় লাগতো এখন কি হবে? এর যে সময় লাগতো তাই হতো। তাহলে ডাবল হয়ে গেল না? তোমরা আবার এটা ঠান্ডা মাথায় একটু ভেবো, তাহলে ইট উড বি ক্লিয়ার টু ইউ। স্যার একটা ওই বোর্ডের ব্যবস্থা করা হলে ভালো হইতো। ওই মুখে মুখে স্যার ভালো বুঝি না। মুখে মুখে বুঝতে পারছো না? বোর্ডের ব্যবস্থা তো আসলে আছে আমাদের এখানে। মুশকিল হলো এনিওয়ে এই সব কথা আমরা এখানে আলোচনা করতে পারি না, বিকজ এটা তো অন ইয়ারে যাচ্ছে। অন্য কোনো এক সময় তোমাদেরকে এইসব প্রশ্নের উত্তর দিব। তবে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে একটু চেষ্টা করি। সেটা হলো যে আমরা এই যে আবার খেয়াল করো যে আলোটা এই ডিরেকশনে আসছে। যদি খাতায় বোঝাতেন তাহলে হইতো, জাস্ট একটু ওই হাতে কলমে বুঝাইলে একটু ভালো হইতো। হাতে কলমের জন্য তো তোমরা এরপরে এই যে 3 সপ্তাহ রিভিউ ক্লাস পাবা, তখন তোমাদের যেসব কোয়েরি থাকে তোমরা সেগুলো নোট করে রেখো, রিভিউ ক্লাসে জিজ্ঞেস করো, আবার এগুলো আমরা চেষ্টা করব। আর তোমাদের যদি আরো কোনো সাজেশন থাকে দেন যেটাকে আমরা এখান থেকে দেখাতে পারি সেটাও আমরা একটু উইল ট্রাই টু ডু দ্যাট। ঠিক আছে? আপাতত তোমরা এটা বোঝার চেষ্টা করো যে এটা আমাদের যদি আমরা এই নদীর ডিরেকশন এইখান থেকে বুঝো, আমরা যেখানে এই যে নদীর ইয়ে দেখিয়েছি এখান থেকে দেখো, আমরা যদি এই যে স্রোতটাকে যদি আমরা চেঞ্জ করে এই ভি এর ডিরেকশনটা চেঞ্জ করে যদি আমরা এই পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর ধরো যদি ভি এর ডিরেকশন হতো তাহলে কি হতো? তাহলে এই যে এর যে ক্রসিং টাইম সেটা বি এর সাথে একই রকম হতো না? একই রকম হতো। আর বি এরটা কি হতো? এর মতো হতো। তাহলে কি হলো? রিভার্স হয়ে গেল না? তো রিভার্স হলে কি হয়? রিভার্স হলে ডাবল হয়।
আচ্ছা, এনিওয়ে আমরা তারপর এগুতে থাকি মূল জিনিসে আমরা। স্যার পাথ ডিফারেন্সটা কেন তৈরি হয়? ডিটা তো ফিক্স। পাথ ডিফারেন্সটা তৈরি হলো, তোমরা তো দেখলাই যে যদি আমাদের স্রোত থাকে বা কারেন্ট থাকে, তাহলে কারেন্ট থাকলে আমাদের যেতে আসতে কি হয়, সময়ের পার্থক্য তৈরি হয়। তো সময়ের যদি পার্থক্য তৈরি হয় তাহলে পাথে পার্থক্য হবে না, ইফেক্টিভ পাথ তো ডিফারেন্ট হবে। স্যার 10 সময়ের মিটার পার্থক্য, তো ফিক্স করে দিলাম আমরা। হ্যাঁ ডিটা 10 মিটার ওইটা তো ফিক্স করে ডি দিলাম। তো ফিক্সড, কিন্তু ডিটা ইফেক্টিভ হচ্ছে কিসের উপরে নির্ভর করে, আমার এই ভ্যালোসিটির উপরে নির্ভর করে আমার এই সময়ের পার্থক্যটা তৈরি হচ্ছে। যদি আমাদের ভ্যালোসিটি না থাকতো তাহলে আমাদের কোনো সময়ের পার্থক্য হতো না, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তো তাহলে এখন আমরা দেখো এই যে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের ফ্রিন্সিপ হওয়ার কথা, কিন্তু মজার ব্যাপার হলো যে মাইকেলসন এবং মর্লি এখানে কোনো ফ্রিন্সিপ দেখতে পেলেন না, উনারা কোনো ফ্রিন্সিপ দেখতে পেলেন না। তো এই যে কোনো ফ্রিন্সিপ দেখতে পেলেন না, হোয়াট ডাজ ইট মিন? সেই মিনিং এ যাওয়ার আগে ওনাদের মনে হলো এটা হতে পারে যে উই আর টায়ার্ড টুডে, আমরা অনেক পরিশ্রম করেছি, কাজ করেছি, আমরা হয়তো আজকে বুঝতে পারছি না, তো বরং আমরা কালকে এক্সপেরিমেন্টটা করব। তো এরপরে তারা পরের দিন হয়তো করলো, এরপরে মনে হলো যে তোমাদেরও যেমন নানান ভাবে কোয়েরি হচ্ছে যে ইথারের কারেন্ট এই দিকে থাকবে কিনা ওই দিকে থাকবে কিনা, তো তাদের হয়তো মনে হলো যে ও এইটা হয়তো হতে পারে যে আমরা হয়তো পাহাড়ের পাদদেশে আছি, এইখানে ইথার কারেন্টটা ইফেক্টিভ হচ্ছে না, আমরা যদি পাহাড়ের মাথায় যাই তাহলে হয়তো ইফেক্টিভ হবে। তারা হয়তো পাহাড়ের মাথায় গেলেন, তারপরে দেখলেন যে না কোনো ফ্রেন্ডশিপ নাই, তখন হয়তো মনে হলো এটা একটা সিজনাল ইফেক্ট হয়তো থাকতে পারে, সেই জন্য ওনারা ভাবলেন যে এই সিজনে না করে পরের সিজনে আমরা দেখি। এইরকম ওনারা নানান সময়ে, দিনের নানান সময়ে নানান জায়গায় এক্সপেরিমেন্টটা করলেন, এবং সবকিছু করার পরেও যেটা দেখলেন সেটা হলো কোনো ফ্রেন্ডশিপ ওনারা দেখতে পেলেন না। কোনো ফ্রেন্ডশিপ না দেখতে পাওয়ার অর্থ কি? কোনো ফ্রেন্ডশিপ না দেখতে পাওয়ার অর্থ হলো আমাদের এই যে স্মল ভি বা ইথারের যে ভি সেটা হলো শূন্য। তাহলে সেই ইথারের ভি যদি শূন্য হয় তার মানেটা কি? তার মানে হলো ইথারের কোনো মেজারেবল প্রপার্টিজ নাই। তো ইথারের কোনো মেজারেবল প্রপার্টি যদি না থাকে তার মানে কি হলো? তার মানে দাঁড়ালো এইটা যে এই মাইকেলসন এবং মর্লি এক্সপেরিমেন্টের ফলে আমরা যেটা দেখতে পেলাম যে ইথারের যে এক্সিস্টেন্স সেটাকে প্রমাণ করা গেল না, বা ইথারের কোনো মেজারেবল প্রপার্টি পাওয়া গেল না। আরেকটা জিনিস কি দেখলাম? আরেকটা জিনিস আমরা দেখলাম যে লাইটের যে স্পিড ফ্রি স্পেসে সেইটা সেম রিগার্ডলেস অফ এনি মোশন অফ সোর্স অর অবজারভার। তার মানে লাইটের স্পিড সব জায়গায় সমান, যদি সেটা ফ্রি স্পেস হয় তা তুমি যে ভ্যালোসিটিতেই থাকো, বিকজ মাইকেলসন অফ মর্লি এক্সপেরিমেন্ট করে একই জিনিস পেয়েছে। এবার তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আই উইল রেসপন্ড টু দ্যাট। বলো স্যার আমরা কেন 90 ডিগ্রি কোণে আবার ঘোরালাম পুরো সিস্টেমটাকে? 90 ডিগ্রি কোণে আমরা ঘোরালাম এই জন্য যে আমরা বুঝতে চাই যে ফ্রিন্সিপ কতটা হচ্ছে। আমাদের ফ্রিন্সিপ যদি ডাবল হয় তাহলে সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। কারণ হলো যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এই যে অ্যারেঞ্জমেন্ট তাতে আমাদের ফ্রিন্সিপ হয়েছে কত? 0.2। তো আমরা যদি 90 ডিগ্রি ঘুরাই তাহলে এটা ডাবল হয়ে যাবে এবং সেটা 0.2 এর জায়গায় 0.4 হবে। 0.4 মানে প্রায় অর্ধেক। তো অর্ধেক বোঝা আমাদের জন্য সুবিধা, সেই কারণে। তুমি যদি মনে করো যে না 0.2 is well enough to understand, nothing wrong with that, আমরা সেটা we can do that. মোট কথা we are interested to find যে আমাদের ফ্রিন্সিপ হচ্ছে। যদি ফ্রিন্সিপ হয় তাহলে that would be fine, কিন্তু ওনারা সবভাবেই দেখেছেন এবং কোনো ফ্রিন্সিপ পাননি। আমরা এটা নিয়ে আরো আলোচনা করব পরবর্তীতে, তখন আরো যদি তোমাদের কোনো কোয়েরি থাকে we will respond to that. লাস্ট একটা কোশ্চেন ছিল। বলো স্যার আমরা যখন ফার্স্ট কেজে এটা পরীক্ষাটা চালিয়েছিলাম তখন আলোকে আমরা ইথারের বেগের সমান্তরালে পাস করেছিলাম। সেকেন্ড কেজে যখন আমরা 90 ডিগ্রি কোণে এটাকে ঘুরিয়ে দিলাম পুরো সিস্টেমটাকে, তখন কি আমরা আলোটাকে ইথারের পারপেন্ডিকুলারে, মানে ইথারের বেগের পারপেন্ডিকুলারে আলোর বেগটাকে অ্যাপ্লাই করেছিলাম? অবশ্যই অবশ্যই।
এই যে এইখানে এটা আমরা এটা যদি 90 ডিগ্রি ঘুরাই, স্টিল ইথার তো ইথারের দিকেই আমরা ধরে নিয়েছি যে আছে। তো আমরা যদি 90 ডিগ্রি ঘুরাই, শুধুমাত্র আমাদের এই মিরর দুটোর পজিশন আমরা পরিবর্তন করছি, আদার তো কোনো কিছু পরিবর্তন আমরা করছি না। কাজেই একই সিস্টেমই থাকছে, একটা হলো ইথারের ডিরেকশনে যাবে আর একটা হলো ইথারের পারপেন্ডিকুলার ডিরেকশনে, যাতে নাকি আমাদের যে এক্সপেক্টেড পাথ ডিফারেন্স সেটা তৈরি হয়। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এই কারণে কি মূলত ওই আমরা 2 গুণ পাই? যেহেতু আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা রিভার্স হচ্ছে, সেই জন্য এটা ডাবল হবে। যেহেতু এ বি এর পজিশন নিচ্ছে আর বি এর পজিশন নিচ্ছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে স্মল বিটা তো হচ্ছে হাইপোথেটিক্যাল ইথার কারেন্ট, মানে ওইটা ধরে নিছি আমরা ইথার এক্সিস্ট করে যখন এক্সপেরিমেন্টটা করছিলাম, আমরা তাই ধরে নিয়েছি। কিন্তু স্যার এটা তো এক্সিস্ট করে না, তাহলে ফ্রিঞ্জ দেখা যাওয়ার কারণ কি? 0.2 ফ্রিঞ্জ আসার কারণ কি? সেজন্য আসলো না, এটা তো আমরা ক্যালকুলেশন ম্যাথমেটিক্যালি, এটা আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করলাম। আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করলাম যে আমাদের এই 0.2 ফ্রিঞ্জ শিফট হওয়ার কথা। আমরা যদি রোটেট করি তাহলে 0.4 ফ্রিঞ্জ শিফট হওয়ার কথা, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেল কোনো ফ্রিঞ্জ শিফট নাই। স্যার স্মল ডিটা আবার একটু বলবেন এই টার্মটা? স্মল ডিটা হলো আমাদের এই যে দুটো অ্যারেঞ্জমেন্টের মধ্যে পাথের যে পার্থক্য, সেইটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। বিকজ আমরা দেখছি যে এই দুটো পাথে যাওয়া এবং আসার মধ্যে কি হচ্ছে, আমাদের সময়ের একটা পার্থক্য তৈরি হচ্ছে। সেই পার্থক্যটা আমরা ডেল্টা টি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো এই ডেল্টা টি সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করতে পারতো, এই ডেল্টা টি সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করতে পারতো, সেইটা হলো আমাদের এই স্মল ডি সি ইন্টু ডেল্টা টি। এবং তার করেসপন্ডিং আমাদের এই আমরা যদি ইন্টারফারেন্স কন্ডিশনে আসি, তাহলে এই পাথ ডিফারেন্স ইকুয়াল টু আমরা এন ল্যামডা লিখতে পারি, সেটাই। এনিথিং এলস? স্যার বলো। স্যার আপনি স্যার বলছিলেন যে ইথার স্টিল আর আমরা হচ্ছে যেদিকে মুভ করতেছি তার বিপরীত দিকে ইথারের ভেলোসিটি ধরতেছি। হ্যাঁ। তাহলে স্যার আমরা যে দুইটা বোট নিয়েছিলাম, তাহলে বোট এ এর ক্ষেত্রে তো স্যার তাহলে আমরা ইথারকে যেহেতু স্টিলই ধরতেছি, তাহলে বোট এর ইথারের ভেলোসিটিটা আমাদের বিপরীত দিকে ধরার কথা না? তুমি ভেলোসিটি যেদিকেই ধরো না কেন তাতে তো কোনো অসুবিধা হয় না। আমরা যখন এই যে বোটের এক্সাম্পল দিয়েছি, দেখো ধরো আমরা এই দিকে বোটের মানে নদীর স্রোত আমরা এই ডান দিকে ধরেছি, তাই না? যদি আমরা নদীর স্রোত ডান দিকে না ধরে যদি আমরা বাম দিকে ধরতাম, তাহলেও তো এই একই জিনিসই ঘটতো, যে আমাদের নদীর স্রোতের দিকে গিয়ে আর ফিরে আসতে যে সময় লাগে, আর নদীর স্রোতের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর গিয়ে ফিরে আসতে যে সময় লাগে, তার মধ্যে সময়ের পার্থক্য তো তৈরি হতোই, বিকজ অফ নদীর স্রোত। জি স্যার, বুঝতে পারছি। বুঝেছো? তো তুমি ইথারের কারেন্ট যেই দিকেই হোক না কেন, এটা তো ম্যাটার করে না। যদি ইথার কারেন্ট থাকে তাহলে কি হবে? তাহলে আমাদের আলো গিয়ে ফিরে আসতে, তার মানে লাইট যদি এই ইথারের মধ্যে দিয়ে প্রবাহিত হতে হয়, তাহলে এই ইথার কারেন্ট সেটাকে কি করবে? এফেক্ট করবে। এবং সেই এফেক্টের ফলে আমাদের এই যে সময়ের যে পার্থক্য, টাইম ল্যাগিংটা তৈরি হবে, যদি নাকি আমাদের ইথার কারেন্ট থাকে। কিন্তু আমরা কি দেখলাম, আলটিমেটলি যেটা দেখলাম, যে এই যে ইথার কারেন্ট আছে, এইটা আমরা প্রমাণ করতে পারিনি। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার এটা কি পসিবল, মানে ইথার বায়ুমণ্ডলের মতো, মানে পৃথিবীর সাথে পৃথিবীর যে মানে কাছাকাছি জায়গা আছে ওইখানে ঘুরতেছে, মানে এটা পসিবল? মানে মিডিয়ামটাই ঘুরতেছে পৃথিবীর সাথে, এটা পসিবল? শোনো, সব রকম ভাবেই এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এখন কথা বললে কিছু জিনিস তো তোমরা এখনই বুঝবে না, কিছু জিনিস আমাদেরকে আরো স্টাডি করতে হবে। তো আমরা অ্যাজ উই গো অ্যালং আমরা সেটা নিয়ে আলোচনা করব।
তো এইটা নিয়ে আমরা পরবর্তীতে এই কোশ্চেন আবারও রেজ করবে। তোমাদের মনে আরো হয়তো দুটো একটা কোশ্চেন আছে, তাতে অসুবিধা নাই। এই কোশ্চেন গুলো তোমরা আবার ওই সময় রেজ করো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ কেবল তো আমরা স্টার্ট করেছি, আমাদের আরো কিছু জিনিস জানা দরকার, যেগুলো না জানলে পূর্ণ জিনিসটা বুঝতে সুবিধা হয় না। আরেকটা জিনিস হলো যে মনে করো কোনো জিনিস আছে কি নাই, আছে কি নাই সেটা আমরা বোঝার চেষ্টা করি কি করে, আমরা মেজার করি, তাই না? ফিজিক্স কি, দিস ইজ এ সাবজেক্ট অফ মেজারমেন্ট। আমরা যদি মেজার করতে পারি, কোনো প্রপার্টিকে যদি আমরা মেজার করতে পারি, তাহলে আমরা বলতে পারি এই প্রপার্টিটা আছে। যদি আমরা মেজার করতে না পারি, তাহলে ধরো সেটা আছে বা সেটা নাই, সেটার কোনো ইম্প্যাক্ট আমাদের জীবনে নাই। ডিড ইউ গেট ইট? তো ইথার যদি থাকে আর ইথারে যদি কোনো ইম্প্যাক্ট না থাকে, তা উই আর নট ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দ্যাট। ইথার যদি থাকে, তার যদি ইম্প্যাক্ট থাকে, তাহলে উই আর ইন্টারেস্টেড টু নো। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ইথার একটা কনসেপ্ট, যেই কনসেপ্টে আমরা মেজার করতে চাই, যে কনসেপ্টটাকে আমরা মেজার করতে চাই। তো ইতিপূর্বে এটা একটা এস্টাবলিশড কনসেপ্ট ছিল, কিন্তু মাইকেলসন এবং মর্লির এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই কনসেপ্টটা এস্টাবলিশ করা গেল না। ঠিক আছে? আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমরা থাকো, আমরা স্লাইড পাবো তো? নিরাপদে থাকো, এই প্রত্যাশা এবং শুভকামনায়। স্যার স্লাইডটা স্যার বলো। স্যার এখান থেকে মানে কি ধরনের প্রশ্ন আসে স্যার, এই যে মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট থেকে? দেখো, কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতে পারবো না, আমি ক্লাস এখানে শেষ করছি তাহলে।